এলডিসি উত্তরণ আরও ৩ বছর পেছাতে জাতিসংঘের সরকারের চিঠি, অভ্যন্তরীণ সংকট, বিনিয়োগ মন্দা ও রাজস্ব আহরণ কমে যাওয়া সহ কয়েকটি কারণ উল্লেখ। ঢাকার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় নয়াদিল্লি। তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়ে দ্বিপক্ষীয় বিষয়ে কাজ করার প্রত্যয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। ছুটির দিনে নিজ নিজ নির্বাচনী এলাকায় নতুন সরকারের মন্ত্রীরা দেশ নিয়ে পরিকল্পনার পাশাপাশি উন্নয়নের প্রতিশ্রুতি। রোজায় নিত্য পণ্যের উত্তাপ, ব্রয়লার মুরগির দাম বাড়ল ৩০ টাকা, লেবুর হালি ১০০, সরবরাহ পর্যাপ্ত, দাবি বাণিজ্য মন্ত্রীর। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি। ভালোবাসার রং তুলি আর আলপনায় সাজানো হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারকে। রাতে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে মায়ের ভাষার জন্য জীবন উৎসর্গকারীদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও শ্রদ্ধা জানাবেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি না থাকলেও প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে মোতায়েন করা হয়েছে ১৫,০০০ পুলিশ সদস্য। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের প্রথম নির্বাচিত সরকারের সময় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ৫২ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। রং তুলিতে আঁকা হয়েছে আলপনা, দেয়ালে দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে ভাষা সংগ্রামের গান, কবিতা। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। কোনো শঙ্কা না থাকলেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সম্মানিত নগরবাসীর নিকট আমার অনুরোধ, শহীদ মিনারে কেউ কোনো ধরনের ধারালো বস্তু বা দাহ্য পদার্থ বা বিস্ফোরক দ্রব্য নিয়ে আসার চেষ্টা করবেন না। সবাই নির্দিষ্ট রুট অনুসরণ করে শহীদ মিনারে প্রবেশ করবেন। কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি সারা দেশেই সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। সাদা পোশাকে আমাদের গোয়েন্দা থাকবে বিভিন্ন ধরনের, যেটা আমি বললাম যে আমাদের ডগ স্কোয়াড আছে, বম ডিসপোজাল টিম আছে, সিসিটিভির নেটওয়ার্কে আমরা নিয়ে এসেছি, সুইপিং করেছি আমরা অত্র এলাকায়। তো আমরা আশাবাদী যে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো। শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হবে প্রত্যেকটা জায়গায়, সারা দেশে সব জায়গায় আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ২১শে ফেব্রুয়ারি ঘিরে ঢেলে সাজানো হয়েছে ট্রাফিক ব্যবস্থাপনাও। যারা পায়ে হেঁটে আসবেন তারা পলাশী ক্রসিং হতে ভাস্কর্য ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, কেন্দ্রীয় শহীদ মিনার এখানে যে শ্রদ্ধা নিবেদন করে রমনা ক্রসিং এবং জল চত্বর ক্রসিং দিয়ে আমাদের গন্তব্য পৌঁছাবেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর রাত ১২টা ৪০ দিকে উন্মুক্ত করে দেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনার। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। কোনো কোনো মহৎ দিন কখনো কখনো নিয়ে আসে যুগান্তরের সম্ভাবনা। বাঙালির জাতীয় জীবনে ২১শে ফেব্রুয়ারি তেমনই একটি দিন। বাংলা ভাষার মর্যাদা রক্ষার স্মৃতি চিহ্নিত এই দিনটি সংগ্রামের জ্বলন্ত অগ্নিশিখায় উজ্জ্বল এবং রক্তাক্ত আত্মত্যাগের মহিমায় ভাস্বর। বিশ্লেষকরা বলছেন, ভাষার মর্যাদা রক্ষায় সচেতনতা ও দেশ গঠনে দায়িত্ববোধী হতে পারে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। অনেক ফাল্গুন এলো, আবার চলেও গেল। রাজপথের রক্তের দাগও শুকিয়েছে, তবে ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ায় এখনো ফুল ফোটে। তবু সেই রক্তের দাগ খুঁজতে খুঁজতে ফিরে যাওয়া আরও এক ফাল্গুনে, ফেব্রুয়ারির ২১ তারিখ। উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষার ঘোষণায় গর্জে ওঠে বাংলার মানুষ, যার ধারাবাহিকতায় আসে ৫২ ভাষা আন্দোলন। ২১শে ফেব্রুয়ারি ছাত্ররা সংগঠিতভাবে ১৪৪ ধারা ভাঙলে পুলিশ গুলি চালায়। শহীদ হন সালাম, রফিক, জব্বার, বরকত সহ নাম না জানা অনেকে। ২১ কেবল একটি সংখ্যা নয়, ২১ একটি চিহ্ন, আত্মপরিচয়ের রক্তাক্ত নকশা। ভাষা দিয়ে তৈরি হয় সম্পর্ক আর সংযোগের সেতু। সব ভাষা ও সংস্কৃতির অস্তিত্ব যেদিন দ্বিধাহীনভাবে মেনে নিতে পারবে সবাই, সেদিনই ২১-এর চেতনা সত্যিকারে সমুজ্জ্বল হয়ে উঠবে। একটি জাতি যদি সুন্দরভাবে বাঁচতে চায় এবং তাদের মধ্যে যদি ইন্টিগ্রিটি রাখতে হয়, তাহলে শত ফুলকে ফুটতে দিতে হবে। তাদের যে কালচার, তাদের যে সংস্কৃতি, তাদের যে ভাষা, সেটাকেও লালন করতে হবে। ভাষার মর্যাদা রক্ষায় সচেতনতা ও দায়িত্ববোধী হতে পারে শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।
ভাষা নিয়ে আমরা একটা বিশাল একটা উদ্ভাসন হওয়া দরকার ছিল এবং সেইখানে নানা ভাষার উপাদানগুলো আমাদের মাতৃভাষায় অনুদিত হবে, মাতৃভাষার চর্চা জীবনের সকল ক্ষেত্রে প্রসারিত হবে। আর শিক্ষার ক্ষেত্রে তো প্রধান উপকরণই হবে মাতৃভাষা, তার সঙ্গে অন্য ভাষা আসবে অবশ্যই। ঐতিহাসিক ভাষা আন্দোলনের রক্তাক্ত সংগ্রামের ভেতর দিয়ে বাঙালির জাতিসত্তার যে স্ফুরণ হয়েছিল তা ছিল এক অবিনাশী চেতনা। 21 মানে হলো সকল অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করা। 21শে ফেব্রুয়ারি আমরা কি সফল হয়েছি না ব্যর্থ হয়েছি তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমরা নিজেদের রাষ্ট্রটা পেয়েছি। 21শে ফেব্রুয়ারি পেয়েছে বিশ্ব স্বীকৃতি, মিলেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা। বাংলাদেশের জন্য এক অসামান্য গৌরব ও প্রেরণা। মানব সভ্যতার বিকাশে অতি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ভাষা। মায়ের ভাষা মানুষের সহজাত, আর এই ভাষার জন্য লড়াই করতে হয়েছে, জীবন দিতে হয়েছে বাঙালি জাতিকে। কবির ভাষায় বলতে হয়, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। অমর 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতা, এবং সেখানকার নিরাপত্তা বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সহকর্মীরা সেখানে আছেন। আমরা প্রথমে যুক্ত হব আমাদের সহকর্মী আনোয়ার হোসেনের সাথে। আনোয়ার হোসেন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আনোয়ার হোসেন, আমি জানতে চাইবো, আজকে তো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সন্ধ্যার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে কড়াকড়ি আরোপ করা হয়েছে এবং প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতারা যাবেন। আপনি এখন সেইখানে আছেন, সেখানকার সার্বিক তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন? সাথেই প্রথমেই যে বিষয়টি জানাতে চাই সেটি হচ্ছে যে কেন্দ্রীয় শহীদ মিনারে, অর্থাৎ এই যে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যেটি নিরাপত্তাজনিত যে সর্বশেষ যে গুরুত্বপূর্ণ চেকটি করা হয় সেটি কিন্তু এখন কার্যক্রমটি চলছে। যে কারণে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারের যে প্রাঙ্গণটি আছে সেখান থেকে অনেকটা কিছুটা দূরে, কারণ এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা এখানে নিরাপত্তাজনিত কারণেই এখানে কিন্তু সবাইকেই, অর্থাৎ যারা এখানে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে যারা শ্রদ্ধা জানাবেন বা এই যে কেন্দ্রীয় শহীদ মিনারে যারা মানে ভলেন্টিয়ার হিসেবে যারা কাজ করবেন তাদেরকেও কিন্তু এখন পর্যন্ত ঠিক একদম বেদির কাছাকাছি যাওয়ার অনুমতিটি এখন পর্যন্ত দেওয়া হয়নি। এটি হচ্ছে সর্বশেষ তথ্য। আর একই সঙ্গে আপনি যেটি বলছিলেন সেই জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে যে একেবারেই প্রথম প্রহরে, 21-এর প্রথম প্রহরে অর্থাৎ রাত 12টা 1 মিনিটেই মূলত সেখানে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, শ্রদ্ধা জানাবেন সেই সঙ্গে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানাবেন, এমনটাই কিন্তু মূলত আসলে মূল জায়গা থেকে কর্মসূচি। আর নিরাপত্তার বিষয়ে যদি বলি তাহলে বলতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর এবং বাইরে একেবারে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে জোরদার করা হয়েছে। আমরা এখন পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি যে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে এখানে পুলিশ সদস্য থেকে শুরু করে সেনাবাহিনী এবং সেই সঙ্গে এসএসএফ যে সদস্য যারা আছেন তারা কিন্তু একেবারেই একটি নিশ্চিত নিরাপত্তার মধ্যে আসলে একরকম বলয় কিন্তু এখন তৈরি করা হয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় শহীদ মিনার যে এলাকাটি আছে, অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনারের যে প্রাঙ্গণ সহ যে আশপাশের যে এলাকা সেখানে এমনটা রয়েছে। আর যেটি বলতে চাই যে এখানে ভিআইপি অর্থাৎ প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর যে শ্রদ্ধা নিবেদনের পরে আমরা যেটি তথ্য সেই জায়গা থেকে 3 বাহিনীর প্রধান এবং সেই সঙ্গে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিক সহ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি যারা আছেন তারাও কিন্তু পর্যায়ক্রমে এখানে শ্রদ্ধা নিবেদন করবেন এবং সব মিলিয়ে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষেই মূলত সর্বসাধারণের জন্যই কিন্তু একটা উন্মুক্ত করে দেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনার। এবং কোন পাশ দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করবেন সেটি একটি নির্দিষ্ট জায়গা রয়েছে এবং কোন পাশ দিয়ে প্রস্থান করবেন শ্রদ্ধা নিবেদন শেষে সেই নির্দিষ্ট জায়গাটিও কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ এখানে ভলেন্টিয়ার থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা নির্দেশনা রয়েছে সর্বোপরি এখন পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ আনোয়ার, আপনি আমাদের সাথে থাকেন। আমাদের আরেক সহকর্মী আছেন রাকিব হোসেন, আমি রাকিব হোসেনের কাছে যেতে যাচ্ছি। রাকিব হোসেন, আমরা জানি অমর 21-এ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার এবং সেখানে শহীদ মিনার ঘিরে মোতায়েন করা হচ্ছে প্রায় 15,000 পুলিশ সদস্য। আপনার কাছে জানতে চাই সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে?
দেখেন 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কিন্তু হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য। এই উপলক্ষে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শহীদ মিনার এলাকা সম্পূর্ণ নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করছেন। একই সঙ্গে যে ডিএমপি যেটা জানিয়েছিল যে 15,000 পুলিশ সদস্য এখানে টহল কার্যক্রম এবং হচ্ছে চেকপোস্ট থেকে শুরু করে যে আনুষঙ্গিক কাজ রয়েছে সেসব কার্যক্রম পরিচালনা সেটা তারা নিয়োজিত রয়েছেন। একই সঙ্গে র্যাবকে আমরা দেখেছি, র্যাবও কার্যক্রম পরিচালনা করছেন এবং বিভিন্ন সংস্থার লোকজনও এখানে আমরা লক্ষ্য করেছি। একই সঙ্গে আরেকটা তথ্য জানাতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শাহবাগ থেকে শুরু করে শহীদ মিনারের যেই পলাশী রোড রয়েছে সেসব প্রত্যেকটা রোডে অর্থাৎ গুরুত্বপূর্ণ শহীদ মিনারে প্রবেশ করার যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে, প্রবেশ পথগুলো রয়েছে সেগুলোতে পুলিশ অলরেডি হচ্ছে ব্যারিকেড বসিয়েছে। নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এখন সর্বসাধারণ কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একই সঙ্গে আরেকটি তথ্য আমাদের পুলিশ যেটা জানিয়েছে যে শহীদ মিনারের ভেতরের যে অবস্থা সেখানে আসলে তল্লাশি কার্যক্রম চলছে। আসলে যখন শ্রদ্ধা নিবেদন করা হয় তার ঠিক 2-3 ঘন্টা আগে থেকে তল্লাশি কার্যক্রম এবং যে প্রস্তুতির আনুষঙ্গিক যে কার্যক্রম থাকে নিরাপত্তা জনিত সেসব কার্যক্রম পরিচালনা করছে বিভিন্ন সংস্থার লোকজন। আরেকটা বিষয় একটু জানাতে চাই যে এখানে অনেক যারা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে অনেকেই হচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে জড়ো হয়েছেন, তারা ঢোকার চেষ্টা করছেন। যেহেতু নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এখানে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের কিন্তু প্রবেশ করতে দিচ্ছেন না, কারণ তাদের নির্ধারিত যে সময়সূচি অর্থাৎ যেই নির্ধারিত সময়সূচিতে সর্বসাধারণ শ্রদ্ধা জানাতে পারবেন সেই সময় তাদের আসলে প্রবেশ করতে দেওয়া হবে। একই সঙ্গে আমি দেখেছি যে শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশের যে সড়কগুলো রয়েছে অর্থাৎ কাছাকাছি যে সড়ক সেই সড়কের বিভিন্ন পয়েন্টে র্যাবের হচ্ছে যেই আপনার অবজারভেশন টাওয়ার রয়েছে, অবজারভেশন টাওয়ারে থেকে র্যাবের সদস্যরা কিন্তু তারা হচ্ছে তদারকি কার্যক্রম পরিচালনা করছেন। একই সঙ্গে বেশ কয়েকটি অবজারভেশন টাওয়ার আমরা লক্ষ্য করেছি। আরেকটা তথ্য জানাতে চাই, একই সঙ্গে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে তৎপরতা কার্যক্রম সেই তৎপরতা কার্যক্রম শুধুমাত্র কেন্দ্রীয় শহীদ মিনার নয়, শহীদ মিনার আশপাশে যেসব সড়ক রয়েছে অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় প্রবেশ করা সেসব সড়কে তাদের কার্যক্রম কিন্তু এখনো চলমান রয়েছে। এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে সবশেষ। রাকিব এবং আনোয়ার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণে 3 বছরের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে জাতিসংঘকে চিঠি দিয়েছে সরকার। বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকীর সই করা চিঠি ইউএনসিডিপিতে পাঠানো হয়। চলতি বছরের নভেম্বরে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত হয়ে আছে। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা ইউএনসিডিপিতে পাঠানো চিঠিতে করোনা পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের পরিকল্পনা বাস্তবায়নের বাধার কথা তুলে ধরা হয়েছে। এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে জ্বালানি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি, বৈশ্বিক মূল্যস্ফীতির চ্যালেঞ্জ ও বাণিজ্যিক অনিশ্চয়তার কথাও তুলে ধরা হয়েছে। এর আগে বাংলাদেশের অভ্যন্তরীণ সংকট, বিনিয়োগ মন্দা, রাজস্ব আহরণ কমে যাওয়া সহ নানা সীমাবদ্ধতার কথাও উল্লেখ করে এলডিসি উত্তরণ 3 বছরের জন্য স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে পরবর্তী 3 বছর ক্রাইসিস অ্যাসেসমেন্ট পরিচালনার জন্য সময় চেয়ে আবেদন করেছে সরকার। আগামী 24 থেকে 28শে ফেব্রুয়ারি ইউএনসিডিপির বৈঠক হবার কথা রয়েছে। ঢাকা ও নয়াদিল্লির সম্পর্ক আরও শক্তিশালী ও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল এই প্রত্যাশার কথা জানান। ব্রিফিংয়ে জয়সওয়াল বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পর তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রীর অভিনন্দন জানানোর কথা উল্লেখ করেন। এছাড়া বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকারের যোগদান ও সেখানে নরেন্দ্র মোদীর একটি চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তরের কথাও উল্লেখ করেন। চিঠিতে দুই দেশের মধ্যকার পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে বলেও জানান জয়সওয়াল। আপনারা জানেন, বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। গত 17ই ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠিত হয়, যেখানে আমাদের লোকসভার সম্মানিত স্পিকার ওম বিড়লা যোগদান করেন। সেখানে তিনি নরেন্দ্র মোদীর একটি চিঠি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করার প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার বেলা ৩টায় প্রধানমন্ত্রীকে ফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শুধু শুভেচ্ছা বিনিময়ই নয়, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের কথা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বাণিজ্য, শ্রমবাজার ও উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। এছাড়া সুবিধাজনক সময়ে তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান আনোয়ার ইব্রাহিম। জবাবে তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং দেশে উন্নয়ন ও সমৃদ্ধির পথে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। শপথ গ্রহণ, সচিবালয়ের দাপ্তরিক কাজ শেষে শুক্রবার ছুটির দিনে নিজ নিজ নির্বাচনী এলাকায় নতুন সরকারের মন্ত্রীরা দেশ নিয়ে পরিকল্পনা পাশাপাশি তুলে ধরেন এলাকার উন্নয়নের কথা। রমজানে পণ্যের মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। আর অর্থমন্ত্রী বলেন, অর্থনীতির সুফল সবার কাছে পৌঁছতে হবে। পাচার করা অর্থ ফেরানোর জন্য সব ধরনের প্রচেষ্টা চালাবে সরকার। শপথ গ্রহণের পর রমজানের দ্বিতীয় দিন নিজ নিজ নির্বাচনী এলাকায় এমপি মন্ত্রীরা কর্মী সমর্থকদের সাথে সাক্ষাতের পাশাপাশি কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে, জানান পরিকল্পনার কথা। রাজশাহীতে বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। জানান, ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি পুরোপুরি বন্ধ করা হবে। সকল দুর্নীতি এবং অনিয়মের বিরুদ্ধে আমরা জনগণের ভাগ্যের পরিবর্তন করার জন্য আমরা সবাই কাজ করছি। নরসিংদীতে এলাকাবাসী, দলীয় নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রণালয়কে সিন্ডিকেট ও দুর্নীতি মুক্ত করার কথা জানিয়ে বলেন, রোগী নয়, ডাক্তাররা ঘুরবেন মানুষের পেছনে। মানুষকে যাতে ডাক্তারের পিছনে ঘুরতে না হয়, ডাক্তার মানুষের পিছনে ঘুরবে, অর্থাৎ আমরা চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ে পৌঁছে দেওয়ার একটা প্রতিশ্রুতি আমাদের আছে। 3 দিনের সফরে লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি এলাকার জলাবদ্ধতা নিরসনে প্রকল্প নেয়ার কথা জানান তিনি। বুলুয়ার নদী খনন এবং রহমতখালী খাল পুনঃখনন, আমরা যদি এই প্রকল্পটা হাতে নিতে পারি, আমার বিশ্বাস যে লক্ষ্মীপুরের যে জলাবদ্ধতার যে ব্যাধি, দীর্ঘদিনের মানুষের কষ্টের জায়গা, সেখান থেকে আমরা মুক্ত হতে সক্ষম হব। শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়ায় যান শিক্ষামন্ত্রী। জানান, সুন্দর আগামীর বাংলাদেশ গড়তে কাজ করবে সরকার। দুর্নীতিমুক্ত যাত্রাও আমরা কচুয়া থেকে শুরু করব এবং সারা বাংলাদেশে ইনশাআল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এগুলি হবে ইনশাআল্লাহ। কুমিল্লার মুরাদনগরে ধর্মমন্ত্রী বলেন, সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। তাদের নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। আমাদের দায়িত্ব পালন করার জন্য আমরা 100% চেষ্টা করব এবং যারা উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করবে তাদেরকে অবশ্যই সাথে সাথে আইনের আওতায় নেওয়া হবে। কৃষি জমিতে উর্বরতা ও খাদ্য নিরাপত্তা নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানান কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। আগামী দিনগুলিতে ফুড সেফটির ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দেবে। এরই মধ্যে ফুড সেফটি অথরিটি নামে একটা অথরিটি ডেভেলপ করা হয়েছে। সিলেটে ব্যবসার পরিস্থিতি নিয়ে কথা বলেন বাণিজ্য মন্ত্রী। জানান, রপ্তানি বাড়িয়ে বাণিজ্য খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করবে সরকার। বাংলাদেশকে একটি বৈশ্বিক অবস্থানে নেওয়ার জন্য আমাদের যে পরিকল্পনা, উদ্যোগ এবং আন্তরিকতা, সেটা ইনশাল্লাহ আগামী 5 বছরে আমরা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মিনিট এটি বাস্তবায়নের জন্য কাজ করব। চট্টগ্রামে নিজ বাড়িতে বাবা মায়ের কবর জিয়ারত করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনীতির দুরবস্থার কথা জানিয়ে তিনি বলেন, বিগত সরকারগুলোর বিপুল ঋণের দায় বহন করতে হবে বর্তমান সরকারকে। অর্থনীতিকে জনগণের দ্বার প্রান্তে পৌঁছাতে চাই। এই যে ওভার রেগুলেটেড করে কিছু লোক পৃষ্ঠপোষকতার মাধ্যমে সুযোগ নিয়েছে, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। এছাড়া ফরিদপুরের নগরকান্দায় নিজ নির্বাচনী এলাকায় যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। জেলার উন্নয়নে কাজ করার কথা জানান তিনি। ইফতেসামুল গনি, ডিবিসি নিউজ ডেস্ক। রমজানের শুরুতে চড়া নিত্য পণ্যের দাম। বাজারে ক্রেতা বিক্রেতার ভিড় থাকলেও দামে নেই স্বস্তি। 2 দিনের ব্যবধানে বেড়েছে ব্রয়লার মুরগির দাম, আর লেবুর হালি ছুঁয়েছে 100 টাকা। চড়া কাঁচা মরিচের দাম, নিত্য পণ্যের দর সীমিত আয়ের মানুষের নাগালের বাইরে হলেও বাণিজ্য মন্ত্রীর দাবি, পণ্যের কোনো সংকট নেই। বিদায়ী সরকার জানিয়েছিল রমজানে পর্যাপ্ত আমদানি হয়েছে নিত্যপণ্যের। আশ্বাস ছিল সরবরাহ সংকটের অজুহাতে দাম বাড়বে না কোনো পণ্যের। বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে থাকবে প্রশাসনও। মিথ্যা সবচেয়ে বেশি আমাদের জন্য খারাপ হলো যে মিথ্যা কথা বলে ব্যবসায়ীরা। এই সরকারের কথা কাজের ভিতরে মিল নাই,
এই দোকানদার কথা কাজের ভিতর কোনো মিল নেই। কিন্তু সব আশায় গুড়ে বালি। এবারও রমজানের শুরুতেই দাম বেড়েছে প্রায় সব পণ্যের। রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে 2 দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 200 টাকায়। দাম অস্বাভাবিক বেড়েছে শসা, টমেটো, লেবুর। সপ্তাহখানেক আগেও যে শসা মিলত 50 টাকা কেজিতে, তা এখন 100 টাকা, টমেটো 80 আর লেবুর হালি 100 টাকার উপরে, কাঁচামরিচ 160 আর বেগুন 140 টাকা কেজি। সব জিনিসের দাম বেশি বেসিক্যালি, বিশেষ করে লেবুটা মানুষ বেশি খায় রমজানের দিনে, এই জন্য লেবুর দামটা অনেক বেশি। রমজানের আগের চাইতে রমজানের দাম বেশি। বিক্রেতারা বলছেন রমজানে বাড়তি চাহিদা মেটাতে পর্যাপ্ত যোগান নেই বাজারে, আর সে সংকটে দাম বাড়তি। তবে এমন অজুহাত মানতে নারাজ। অভিযোগ, রমজানে বাড়তি চাহিদার সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা, তবে তা মানতে নারাজ বিক্রেতারা। এই রোজার আগের থেকে 2-3 দিন আগের থেকে অনেক বাড়তি। আমরা শসা, গাজর দাম কমাতে, শসা, ক্ষীরা এগুলো 100 টাকা করে বিক্রি করি আমরা। দাম বেড়েছে মসুর এবং অ্যাঙ্কর ডালের। গেল বছরে বাজারে মসুর ডালের দাম ছিল 80 টাকা কেজি, এবছর যা 100 টাকা। আর গেল বছরে 70 টাকা কেজির অ্যাঙ্কর ডাল 110 থেকে 120 টাকা। খুচরায় ছোলার দাম 95 টাকা কেজি। আমদানি শুল্ক কমানোর পরও কমেনি খেজুরের দাম। বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম একটা কাজ হচ্ছে এসেনশিয়াল যেগুলি ফুড আইটেম সেগুলির স্থিতিশীল রাখা। যে সময় আমরা দায়িত্বটা নিয়েছি তার পরের দিন থেকে রোজা মাস শুরু হয়েছে, তো আমাদের রিঅ্যাকশন টাইমটা ছিল না যে মাঝখানে আমরা কিছু করব, সেরকম ছিল না। কিন্তু ভালো দিকটা হচ্ছে আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। নিত্যপণ্যের দাম যেন আর না বাড়ে সে বিষয়েও কাজ করার আশ্বাসও দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। জমে উঠেছে রাজধানী ইফতার বাজার। রমজানের দ্বিতীয় দিনের সাথে সাপ্তাহিক ছুটি থাকায় পরিবার পরিজন নিয়ে ইফতারের দোকানগুলোতে ভিড় করেন রোজাদাররা। বাহারি সব ইফতারের পদ নিয়ে সেজেছে রাজধানী বেইলি রোডের খাবারের দোকানগুলো। দিনভর রোজা রেখে প্রিয়জনের সাথে ইফতার সারতে চান বেশিরভাগ মানুষ, তাই তো ভিড় জমান রাজধানীর ইফতার সামগ্রীর দোকানগুলোতে। ছুটির দিনে ঢাকার ভোজন রসিকদের অন্যতম গন্তব্য বেইলি রোডে রোজাদারদের উপচে পড়া ভিড়। অনেকেই বলছেন বেইলি রোডের ইফতার বরাবরই তাদের পছন্দ। আমাদের চিকেন সাসলিক আছে, থাই স্পাইসি আছে, পাটিসাপটা পিঠা আছে, তারপর রোল আইটেমের ভিতরে 4-5টা আইটেম আছে, আমাদের হালিম আছে, পিজা আছে, শর্মা আছে, ওমালি আছে। এই আইটেমগুলো আমরা আপাতত বিক্রি করতেছি। এগুলো খুবই মানসম্মত এবং ফ্রেশ প্রোডাক্ট। আমাদের বেইলি পিঠা করে বিশেষ আকর্ষণ আপনার গরু খাসি হালিম, রিয়েল গরু খাসি আমরা নিজেরা দেখে তারপরে কিনি। এখানকার ইফতার সামগ্রীর মুখরোচক স্বাদ আর গুণগত মানেও অনেকের রয়েছে আস্থা। সবাই একসাথে ইফতারি করব, পরিবারের সবাই, এর জন্য বেইলি রোডে এসেছি ইফতার কিনতে। একটু ইফতারের সময় সারাদিন না খাওয়া থাকি, এই কারণে সন্ধ্যার পরে কিছু মুখরোচক খাবার প্রয়োজন হয় আর কি, এই কারণে বাইরে কিনতে আসি। এখানে তো অনেক ধরনের আইটেম এখানে তৈরি করা হয়। তারপর বিশেষ করে আমি এমন পছন্দ করি কারণ এখানের একটু হাইজেনিক মনে হয় আমার কাছে আর কি। বড়দের পাশাপাশি খুদে রোজাদারদের আনাগোনাও দেখা যায় বেইলি রোডে। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। শুক্রবার দুপুরে ওপার বাংলার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়। পাঠক মহলে যিনি শঙ্কর নামে সমাধিক পরিচিতি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 93 বছর। বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন এই বর্ষিয়ান সাহিত্যিক। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেও 2 সপ্তাহ আগে ফের শারীরিক অবস্থার অবনতি ঘটলে আবারও তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 1933 সালে 7 ডিসেম্বর অবিভক্ত বাংলার যশোর জেলায় জন্মগ্রহণ করেন মণিশঙ্কর মুখোপাধ্যায়। তার বাবা আইনজীবী হরিপদ মুখোপাধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কলকাতায় চলে যান। হাওড়ায় বড় হওয়া এবং পড়াশোনার পাশাপাশি সেখানে তার সাহিত্য চর্চার হাতেখড়ি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে সম্ভাব্য হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি যুক্তরাজ্য। এক প্রতিবেদনে এমনটাই বলছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। তবে এই বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি যুক্তরাজ্যের সরকারি কর্মকর্তারা। এর আগে বিভিন্ন সময় মধ্যপ্রাচ্যে হামলা চালাতে ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনী ঘাঁটি ব্যবহার করে ওয়াশিংটন। ধারণা করা হচ্ছে যৌথ সামরিক ঘাঁটি স্থাপন নিয়ে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করায় এই অনুমতি দেওয়া হয়নি। এদিকে সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতাকারীদের মধ্যে চলমান আলোচনায় বেশ কিছু অগ্রগতি হয়েছে বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো।
গাজা পুনর্গঠনে $700 কোটি দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে বোর্ড অফিসের 9টি সদস্য রাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার বোর্ডের প্রথম বৈঠক শেষে এই সিদ্ধান্ত হয়। পাশাপাশি এই ভূখণ্ডে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স মোতায়েনে রাজি হয়েছে 5টি দেশ। বোর্ডের সামনে সবচেয়ে স্পর্শকাতর বিষয়গুলো একটি হলো হামাসের ভবিষ্যৎ। হামাসের নিরস্ত্রীকরণ ইসরায়েলের প্রধান দাবি এবং যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এদিকে হামাস নিরস্ত্রীকরণের আগে গাজা পুনর্গঠন নয় এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন তিনি। একই দিনে ওয়াশিংটনে ট্রাম্প গঠিত বোর্ড অফিসের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ভাষণে নেতানিয়াহু বলেন, মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েল একমত, গাজাকে নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত সেখানে কোনো পুনর্গঠন হবে না। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।